আজ আমি এমন একটি সিনেমার গল্প নিয়ে এসেছি যা দেখার পর আপনার মন কেঁপে উঠবে। হ্যাঁ, এই সিনেমার গল্পটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যা এম চন্দ্রকুমারের লক আপ নভেল থেকে নেওয়া হয়েছে। সিনেমার আইএমডিবি রেটিং 8.4 আউট অফ 10। এই সিনেমাটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সহ বহু অ্যাওয়ার্ড পেয়েছে। 2016 সালের অস্কার নমিনেটেড এই সিনেমা, যার নাম ভিসারানাই, যার অর্থ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ। এই সিনেমার গল্প বোঝার আগে আপনাদের বলি, প্রতি বছর তামিলনাড়ু থেকে অনেক শ্রমিক তাদের বেকারত্বের কারণে অন্ধ্রপ্রদেশে যায় কাজের খোঁজে। এখন অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষা বলা হয়, যা এই তামিল লোকেরা সেরকম জানে না। এরকমই তিনজন তামিল লোক কাজ করার জন্য অন্ধ্রপ্রদেশে গেছিল। তারা সেখানে কাজ করে কাটাতো, কিন্তু একদিন কয়েকজন পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় আর বেধড়ক মারতে থাকে। কিন্তু তারা নিজেরাও জানে না কেনই বা তাদের গ্রেপ্তার করা হয়েছে। যখন তারা এর কারণ জিজ্ঞেস করে, তাদের আরও নির্যাতন করা হয়, মেরে তাদের পায়ের পাতা ভেঙে দেওয়া হয়। পুলিশ কীরকম নির্মম হতে পারে তা এই গল্পটি শুনলে জানতে পারবেন। আর এরকম অত্যাচার যা পুলিশ তাদের ওপর করেছিল, তা জেনে আপনার পুলিশদের ওপর রাগ উঠবে। এরকমই অসাধারণ এক সত্য ঘটনা নিয়ে আজকের এই গল্প, যা আপনি এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না। তো চলুন দেখে আসি পুলিশ চাইলেই কী না করতে পারে। পান্ডি, মুরুগান এবং কুমার হলো এরকমই তিন তামিল শ্রমিক, যারা অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ছোটোখাটো কাজ করে। তাদের রাতে থাকার মতোও জায়গা ছিল না, তাই তারা কাছের একটি পার্কে গার্ডকে টাকা দিয়ে প্রতিদিন রাতটা কোনো রকম করে কাটায়। তারপর কাজ করার জন্য সকাল সকাল সেখান থেকে চলে যায়। পান্ডি ভোরবেলা উঠে পার্কের বাথরুমে স্নান করে কাজে যাওয়ার জন্য বেরিয়ে আসে। সে একটি দোকানের কর্মচারীর কাজ করে। বাকি দুই বন্ধু, মুরুগান এবং কুমার, তাকে বলে নাইট গার্ড দেখতে পেলে টাকা চাইবে, তাই লুকিয়ে লুকিয়ে সাবধানে যাস। তাই সে ভোরবেলা রেডি হয়ে সাইকেল নিয়ে তার মালিকের বাড়ি যায়। মালিকের কাছে থেকে দোকানের চাবি নিয়ে গিয়ে সে সবার আগে দোকান খোলে। কিছুক্ষণ পরে কয়েকজন লোক তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সিগারেট কিনে নেয়। জিজ্ঞেস করে, ভাই, বৃন্দাবন কলোনিটা কোন দিকে? পান্ডি বলে, আপনারা কি তামিল থেকে এসেছেন? বলে, আমিও এখানে তামিল থেকে এসেছি। আসলে এত দূরে নিজের এলাকার লোক পেয়ে সে একটু খুশি হয়ে গিয়েছিল। আর তারপর পান্ডি দেখে যে তাদের কোমলে পিস্তল রাখা রয়েছে। সেজন্য সে ভয়ে আর তাদেরকে কিছু না বলে দোকান থেকে চলে যেতে বলে। আর তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর একজন লোক এসে তাকে জিজ্ঞেস করে, তোর নাম কি পান্ডি? তখন তার নাম বলার সাথে সাথে তাকে চড় মারে। তার শার্টের কলার ধরে তাকে দোকান থেকে বাইরে বের করে আনতে শুরু করে, কিন্তু পান্ডি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তখন অটোর ভেতর থেকে মুরুগান বলে, পান্ডি ছেড়ে দে, উনি একজন পুলিশ অফিসার আর আমাদের সবাইকে থানায় নিয়ে যাচ্ছে। তখনও ভালোভাবে সকাল হয়ে ওঠেনি, আর তারা নিজেরাও বুঝতে পারছিল না কেনই বা তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে থানায় নিয়ে গিয়ে ভালো মতো চেক করা হয় যে তাদের পকেটে ব্লেড বা অন্য কিছু আছে কিনা। তারপর লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। আর একটু পরে দুইজন পুলিশ মিলে কোনো কিছু না বলে বেতের লাঠি দিয়ে তাদেরকে প্রচুর মারধর করতে শুরু করে। তারা তখন নিরুপায় হয়ে বাঁচার জন্য শুধু চিৎকার করতে থাকে। তাদের মধ্যে একজন কম বয়সের ছিল কুমার। সে বেতের বাড়ি সহ্য করতে না পেরে ওখান থেকে পালাতে চায়। তখন একজন পুলিশ অফিসার একটা বালতি দিয়ে তার মাথায় আঘাত করলে কুমার অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা সবাই মনে করে হয়তো কুমার তখন মারা গিয়েছে। বাকি দুজন তখন হামাগুড়ি দিয়ে তার বন্ধুর লাশ ধরে কান্না করতে থাকে। কিন্তু পুলিশ এই দুঃখের সময়ও তাদেরকে আবারও নির্দয়ভাবে মারতে শুরু করে। মারতে মারতে বলে, তোরা নাটক করছিস। মার খেয়ে তারা চিৎকার করতে থাকে। তখন দেখে যে তার বন্ধু এখনও বেঁচে আছে, তাই তারা দুজন তাকে টেনে সিঁড়ির নিচে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সকাল হওয়ার সাথে একজন পুলিশ ইন্সপেক্টর আসে, যে তীর্থযাত্রা থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছে। একজন পুলিশ তখন সেগুলো সবাইকে একটু একটু করে দেয়। যখন সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখনই সিঁড়ির ওখানে মুরুগানের দিকে তাকিয়ে একটু হেসে দেয় এবং তাদেরকেও প্রসাদ খেতে বলে। মুরুগান মনে করে উনি একজন সৎ পুলিশ অফিসার, তাই সে ভয়ে ভয়ে বলে, স্যার, আমাদেরকে বিনা কারণে অনেক মেরেছে। কথা শুনে সে বাকি পুলিশকে সেখানে ডাকে আর বলে, এরা এখনো কাপড় পরে আছে কিভাবে? ওদের জামা কাপড় খুলে ভালো করে মার। তাদের তিনজনকে প্রায় আধমরা করে মেরে লকআপে আটকে রাখে। লকআপের ভেতরে আরও কয়েকজনকে আটকে রাখা হয়েছিল। তখন তারা জানতে পারে এখানে আরও তামিলিয়ানকে ধরে আনা হয়েছে। অন্যদিকে পুলিশ ইন্সপেক্টর ফোনে কাউকে বলে যে একদমই চিন্তা করবেন না, আমি কয়েকজন তামিল লোক ধরে ফেলেছি আর 2-1 দিনের মধ্যেই ডাকাতির কেসটা সমাধান করে ফেলবো। আসলে ব্যাপার হচ্ছে কোনো একটা বাড়িতে ডাকাতি হয়েছে, যার কারণে তারা আসল ডাকাতদের ধরতে না পেরে পান্ডিদেরকে এখানে আসামি বানিয়ে স্বীকারোক্তি নিতে চায়। লকআপের মধ্যে তখন তারা আলোচনা করে কি কারণে তাদেরকে ধরে আনা হয়েছে। পান্ডি বলে, এসব আমার কারণে হতে পারে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি একটা মেয়ে দোকানের পাশ দিয়ে যাচ্ছে আর পান্ডির দিকে দেখছে। পান্ডি বলে, মেয়েটি যখন প্রতিদিন আমাদের দোকানের সামনে দিয়ে যেত,
আমার দিকে তাকিয়ে থাকতো। এমনকি যখন বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি সাইকেলের বেল বাজাতাম, তখনও সে বাইরে ব্যালকনিতে আমাকে দেখার জন্য আসতো। আসলে মেয়েটি এই বাড়ির কাজের লোক ছিল। একদিন রাতের বেলায় মেয়েটি তার দোকানে আসে তার বাড়িতে কল করার জন্য, কিন্তু টেলিফোনে কথা শোনা যাচ্ছিল না। পান্ডি যখন এসে সেটা ঠিক করতে যায়, আর তখন তার হাতের সাথে মেয়েটির হাতে টাচ লাগলে মেয়েটি রাগ করে ওখান থেকে চলে যায়। মুরুগান বলে, তাহলে তুই নিশ্চয়ই মেয়েটিকে বিরক্ত করেছিস, সেই জন্যই আমাদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে। তখন পান্ডি বলে, আমি এরপর দোকান বন্ধ করে মেয়েটিকে সরি বলতে যাই, তখন দেখি যে মেয়েটি কান্না করছে। মেয়েটি তখন তাকে একটা কাজ খুঁজে দিতে বলে, কারণ এখন যে বাড়িতে সে কাজ করে সেই বাড়ির মালিক তাকে কোনো কোনো দিন বাড়ি যেতে দেয় না, এমনকি তার দিকে কুনজরও দেয়। তখন পান্ডি বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে দেবো, আর যে কোনো প্রয়োজনে তুমি আমাদের দোকানে আসলে আমাকে পেয়ে যাবে। তখন মেয়েটি বলে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, গিয়ে রান্না করতে হবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। মুরুগান বলে, ভাই, যে মেয়েটির সাথে কথা বললি, মেয়েটি যে বাড়িতে কাজ করে সে কিন্তু পুলিশে চাকরি করে, দেখ আবার কোনো ঝামেলায় পড়ে না যায়। তারপর পান্ডি চিৎকার করে মেয়েটিকে বলে, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। মুরুগান এখন বলে, সেদিন রাতের বেলায় যদি তুই চিৎকার করে মেয়েটির সাথে কথা না বলতি, তাহলে আমরা এই ঝামেলায় পড়তাম না। তবে এখন দেখ, আমরা তিনজনই তোর জন্য এখানে ফেঁসে গেছি। এভাবে সারা রাত পেরিয়ে যায়। পরদিন সকাল হওয়ার সাথে তাদেরকে আবার লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে বাইরে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়। সবাই তখন খালি গায়ে লাইনে দাঁড়িয়ে যায়। আর ঠিক তখনই মুরুগান দেখে যে বাথরুম থেকে আফজাল বের হচ্ছে, তাকেও অনেক মারা হয়েছে। আফজাল তাদেরকে দেখেই কান্না করতে লাগে। তারা আফজালকে জিজ্ঞেস করে, কি রে, তুই এখানে কিভাবে এলি? আফজাল বলে, ভাই, আমি কোনো দোষ করিনি, গতকাল আমাকে তামিলিয়ান বলে শুধু গ্রেপ্তার করে নিয়ে এসেছে। মুরুগান তখন পান্ডেকে বলে, ভাই, তাহলে ওই মেয়েটার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা সবাই তামিলিয়ান বলেই আমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছে। যখন তারা ওয়াশরুম থেকে আবার থানার ভিতরে যাচ্ছিল, তখন ইন্সপেক্টর তাদের চারজনকে এক জায়গায় দাঁড় করিয়ে বাকিদেরকে ভিতরে যেতে বলে, আর তাদেরকে বলতে থাকে, তোরা দোষ স্বীকার করেছিস? কিন্তু পান্ডে বলে, কিসের দোষ স্বীকার করবো সেটাই তো আমরা জানি না। এই কথা বলার সাথে সাথেই তাদেরকে থানায় নিয়ে গিয়ে পা উঁচু করে বেঁধে ঝুলিয়ে দিয়ে পায়ের পাতায় পেটানো শুরু করে দেয়। পুলিশ ইন্সপেক্টর তাদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে বাকি পুলিশরা তাদেরকে মারতে শুরু করে। এভাবে অনেকক্ষণ মারার পরে পুলিশ ইন্সপেক্টর গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে, বল, তোরা স্বীকার করেছিস কিনা? তখন মুরুগান রাগ করে বলে, এতক্ষণ ধরে আমাদেরকে মেরেই যাচ্ছেন, কিসের দোষ স্বীকার করব, আগে সেটা বলুন। এই কথা শুনেই পুলিশ ইন্সপেক্টর লাথি মেরে মুরুগানের সামনের দাঁত ভেঙে দেয়। পুলিশ এতটাই অমানবিক ছিল, তারা যখন বাইরে ওয়াশরুমে মুখ ধুতে আসে, আর তখন ওখানে একজন মহিলা পুলিশ হাত ধুতে যায়, সে ভুলে তার মোবাইল ফোনটি ওখানে রেখে চলে যায়। তখন পান্ডি তাকে ডাক দিয়ে বলে, ম্যাডাম, আপনি আপনার মোবাইল ফোনটি রেখে গেছেন। তখন ওই মহিলা পুলিশ বলে, আমি দুদিন ধরে দেখছি তোমাদের সাথে কি কি হচ্ছে, এই মোবাইল দিয়ে তুমি কারো কাছে সাহায্যের জন্য কল করতে পারো। এই বলে সে ওখান থেকে চলে যায়। পান্ডি তখন খুব তাড়াতাড়ি ওখান থেকে মোবাইলটি নিয়ে বাথরুম লক করে তার দোকান মালিককে কল করে সমস্ত ঘটনা খুলে বলে। পরদিন সকালবেলা তার দোকানের মালিক এসে থানার বাইরে থেকে পান্ডিকে ডেকে কথা বলতে থাকে। পান্ডি তখন বলে, বিশ্বাস করুন, আমরা কিছুই করিনি, আমাদেরকে এখান থেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু তার দোকান মালিক বলে, পুলিশরা বলল তোরা নাকি 1 কোটি টাকা চুরি করেছিস। পান্ডি তখন বলে, এসবের কোনো কিছুই তো আমরা জানি না, আর তাছাড়া আমরা কোনো চুরিই করিনি, আমি ভোর 5টায় দোকান খুললাম। কিন্তু তার দোকান মালিক বলে, তোরা চুরির কথা স্বীকার করে নে, না হলে ওরা তোদেরকে বাঁচতে দেবে না। এভাবে যখন তারা কথা বলছিল, তখন ওখানে একজন পুলিশ চলে আসে। তখন দোকান মালিক ওই পুলিশ অফিসারকে বলতে থাকে, বৃন্দাবন কলোনিতে ডাকাতি হওয়ার কারণে আমার দোকানের ছেলেটিকে ধরে নিয়ে আসা হয়েছে, ওরা আসলে খুবই ভালো ছেলে, ওরা ওই ডাকাতি করতেই পারে না। তখন পুলিশ অফিসার বলে, আচ্ছা, আমি ইন্সপেক্টরের সাথে কথা বলে দেখি ওদের জন্য কিছু করতে পারি কিনা। এরপর সে তাদেরকে থানার ভেতরে এনে খাবার খেতে দেয়, বলে, তোদের অনেক কষ্ট হচ্ছে না, ভালো করে খেয়ে নে, তোরা যদি দোষ স্বীকার করে নিস তাহলে তো এতটা মার খেতে হতো না, আর তাছাড়া এই ছোটখাটো একটা ডাকাতির কেস যদি তোরা স্বীকার করে নিস তাহলে তোদেরকে আর মারবে না। তখন পান্ডি বলে, স্যার, আমরা কোনো অপরাধ করিনি, যদি আমরা এই অপরাধ স্বীকার করে নিই তাহলে জেল থেকে বের হলে আর আমরা বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবো না। তারপর এই পুলিশ অফিসারও তাদেরকে মারতে শুরু করে। এবার পান্ডি বলে, দেখ, পুলিশরা আমাদেরকে বিনা কারণে এখানে আটকে রেখেছে, আর সেই সাথে ডাকাতি স্বীকার করতে বলছে, আবার আমাদেরকে খাবারও খেতে দিচ্ছে, তার মানে ওরা চায় যেন আমরা একদম মারা না যাই। তাই ওদের হাতে মার খাওয়ার চেয়ে বরং আমরা না খেয়েই মরে যাব। তাই তারা খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয়। এভাবে কয়েকদিন পেরিয়ে যায়। সেদিন রাতের বেলা দেখা যায় পুলিশ একটা গাড়ি দাঁড় করিয়ে চেক করছিল। গাড়িতে থাকা লোকটি বলে, আমার নাম কিশোর, আমি বৃন্দাবন কলোনিতে থাকি। তবে ওখানে পান্টির দোকানে সেদিন সকালবেলায় যে লোকটি এসেছিল সে কিশোরকে ফলো করতে করতে এখানে এসেছে। এর পরের সিনে দেখি যে এখন সিনিয়র অফিসার বলে, ডাকাতির কেসটা সমাধান করার জন্য ওপর থেকে আমার উপর প্রেশার আসছে, তুমি যেভাবেই পারো যাকে পারো আসামি বানিয়ে এই কেসটা সমাধান করে দাও। ইন্সপেক্টর তখন তার স্যারকে বলতে থাকে, আমাকে মাত্র আর 1-2 দিন সময় দিন, আমি কেস সলভ করে দেব।
সেদিন রাতের বেলায় একজন পুলিশ এসে পান্ডির মাথায় কালো কাপড় বেঁধে বাইরে নিয়ে টর্চার করতে থাকে। তার মুখের ওপর জল ঢেলে বলতে থাকে, ভেবেছিস না খেয়ে থাকলে আমরা তোকে ছেড়ে দেবো? যতক্ষণ নয় তুই তোর দোষ স্বীকার করে নিবি, তোকে আমরা কখনোই ছাড়বো না। পরদিন সকালবেলা পুলিশ ইন্সপেক্টর বাকি পুলিশদেরকে ডেকে বলতে থাকে, ওদেরকে তো এই কয়েকদিন আমরা অনেক মেরেছি, ওরা তো ডাকাতির কথা স্বীকারই করে না, উল্টে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এভাবে চললে যদি ওরা মারা যায় আর এই খবর যদি বাইরে জেনে যায়, তাহলে আবার আমাদেরই সমস্যা। বরং ওদেরকে ছেড়ে দিয়ে অন্য কাউকে দেখে এই কেসের জন্য আসামি বানানো যায় কিনা। এরপর একজন পুলিশ গিয়ে তাদের চারজনকে ওখানে ডেকে নিয়ে আসে। ইন্সপেক্টর তাদেরকে বলে, তোরা 3 দিন ধরে খাবার খাসনি, আর তাছাড়া ডাকাতির কথাও তোরা স্বীকার করছিস না, তাই ভাবলাম তোদেরকে ছেড়ে দিই। আর শোন, যাওয়ার সময় ভাইয়ের হোটেল থেকে টাকা নিয়ে যাস, আর অবশ্যই এখানে একটা সাইন দিয়ে চলে যাবি, আর বাইরে গিয়ে কাউকে বলবি না যে আমরাই তোদেরকে মেরেছি। তখন তারা খুশি হয়ে বাইরে বের হয়। সেখানে একজন পুলিশ বলে, ভাইয়ের হোটেল থেকে 2000 করে টাকা নিয়ে যাবি। তারা তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে থানার বাইরে এসে পেছনের দিকে ফিরে তাকিয়ে দেখে যে ইন্সপেক্টর বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছে। তারা তখন বলে, ইন্সপেক্টরকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। এত মার খাওয়ার পরেও তারা ছাড়া পেয়ে হাসি খুশিভাবে সেই হোটেলে যায়। পান্ডি টাকা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু মুরুগান বলে, 3 দিন ধরে খাবার খায়নি, যাওয়ার আগে এখান থেকে একটু খেয়ে নি। এরপর তারা সেই টাকা দিয়ে পেট ভরে খেয়ে থানায় সাইন করার জন্য আসে। তখন একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করে, কি সবাই তোমরা ঠিকঠাক মতো খেয়েছো? মুরুগান তখন বলে, স্যার আমরা সবাই পেট ভরে খেয়েছি, কিন্তু আমার দাঁত দুটো না থাকার কারণে মাংস চিবিয়ে খেতে পারেনি। এরপর যখন তারা ওখান থেকে বাইরে যেতে চায়, পুলিশরা তখন তাদেরকে আর বাইরে যেতে দেয় না। পুলিশ ইন্সপেক্টর তাদেরকে বলে, কি ভেবেছিস এবার পার পেয়ে যাবি? 3 দিন ধরে তোরা খাসনি, তাই ভাবলাম বুদ্ধি করে তোদের খাইয়ে নি। এই সময় তাদের পাশে আরও কয়েকজন পুলিশ তাল গাছের পাতা কেটে লাঠি বানাচ্ছিল। একটু পরে পুলিশ ইন্সপেক্টর পান্ডিকে ডেকে এনে বলে, এখন আমি তোকে তাল গাছের ডাল দিয়ে পেটাবো। যদি তুই একটুও আওয়াজ করিস কিংবা মাটিতে পড়ে যাস, তাহলে তোর বাকি বন্ধুদেরকেও আমি খুব পেটাবো। পান্ডি তখন চুপচাপ দাঁড়িয়ে থাকলে ইন্সপেক্টর ওই তালের ডাল দিয়ে অনেক জোরে একটা বাড়ি মারে। পান্ডি তখন ব্যথায় বাঁকা হয়ে পড়ে যায়। আর তখনই তার বাকি বন্ধুদেরকেও বাকি পুলিশরা বেধড়ক মারতে শুরু করে। এভাবে মজা নিয়ে নিয়ে পুলিশ তাদেরকে মারে। মারতে মারতে ওই পুলিশ অফিসার ক্লান্ত হয়ে যায়, এমনকি তার হাতে থাকা তালের ডালটিও ভেঙে যায়। কিন্তু তারপরেও তারা ওই ডাকাতির কথা স্বীকার করে না। পরদিন তাদের দোকান মালিক এসে তাদেরকে দেখে বলে, তোদেরকে মেরে কি অবস্থা করেছে, তোরা ডাকাতির কথা স্বীকার করে নিলেই তোদেরকে আর এভাবে মারবে না। সে পান্ডিকে বলে, তোর সাথে বাকি সবাই ডাকাতির কথা স্বীকার করে নিতে চায়, কিন্তু শুধু তুই স্বীকার করছিস না। পান্ডি তখন বলে, বিশ্বাস করুন আমি চুরি করিনি। তখন উকিল বলে, দেখো ভাই, পুলিশের যখন উপর থেকে কেস সমাধান করার চাপ আসে, তখন তোমাদের মতো সাধারণ মানুষকে যেখান সেখান থেকে তুলে এনে আসামি বানিয়ে কেস সমাধান করে দেয়। আর তাছাড়া চুরি হওয়া সমস্ত জিনিসপত্রই পাওয়া গেছে, তোমরা শুধু কোর্টে গিয়ে বলবে যে তোমরা ডাকাতিটা করেছো। আর তাছাড়া মিডিয়াও জেনে গেছে যে পুলিশ আসামিদেরকে ধরে ফেলেছে, তাই পুলিশ তোমাদেরকেই এই ডাকাতির কেসে ফাঁসাবে, সে যেভাবেই হোক। তবে 3 মাসের মধ্যেই তোমাদের এই ঝামেলা মিটে যাবে। পড়ে পড়ে মার খাওয়ার চেয়ে বরং 3 মাস জেলে কাটা অনেক ভালো। তখন পান্ডি বলে, সত্যিই কি 3 মাস পর তারা আমাদেরকে ছেড়ে দেবে? উকিল বলে, যদি তোমরা এই ডাকাতির কথা স্বীকার করে নাও, তাহলে 3 মাস পরে তোমরা ছাড়া পেয়ে যাবে। পান্ডি এবার ডাকাতির কথা স্বীকার করে নিতে চায়। পরদিন সকালবেলা তাদের চারজনকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে ডাকাতি হয়েছিল। পুলিশের সাজানোর কথা মতো তারা এক এক করে বলে কিভাবে তারা এই ডাকাতি করেছিল, তারা দেয়াল টপকে জানলা দিয়ে ঘরের ভেতরে গিয়ে এই ডাকাতি করেছিল। আর তাদের এইসব কথাবার্তা পুলিশ ভিডিও করে রাখে। পরদিন তাদের সবাইকে কোর্টে নিয়ে যাওয়া হয়। আর তখন পান্ডির দোকানে গেছিল সেই লোকটিও ওখানে দেখা যায়। আসলে উনি নিজেও একজন পুলিশ অফিসার, ওনার নাম হচ্ছে মুথুবেল। একটু পরে কিশোরও কোর্টে হাজিরা দিতে আসে। সেই লোকটি তখন কিশোরকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু এই এলাকা তার আন্ডারে না হওয়ার কারণে সে তাকে অ্যারেস্ট করতে পারে না। আচ্ছা, এরপর পান্ডিদের কোর্টে আনা হয়। জজ সাহেব যখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি এই ডাকাতি করেছো, তখন তারা কান্না করতে শুরু করে আর তাদের জামা খুলে দেখায়। বলে, পুলিশ আমাদেরকে মেরে মেরে এই ডাকাতি স্বীকার করিয়েছে, আমরা কেউই আসলে ডাকাতি করিনি। কিন্তু জজ সাহেব তাদের কথা কিছুই বুঝতে পারে না, কারণ তারা আসলে তামিল ভাষায় কথা বলছিল। তখন জজ সাহেব বলে, এখানে কি কেউ তাদের কথা ট্রান্সলেট করে দিতে পারবে, এমন কেউ আছেন? তখন কোর্টে একজন লোক গিয়ে মুথুবেলকে ডেকে নিয়ে আসে। মুথুবেল জজ সাহেবকে সমস্ত কিছু বুঝিয়ে বলে। জজ সাহেব তখন ইন্সপেক্টরকে মিথ্যে কেস দেওয়ার জন্য ওয়ার্নিং দিয়ে পান্ডিদেরকে এই কেস থেকে খালাস দিয়ে দেয়। তারা বাইরে বের হয়ে আসলে পান্ডির দোকান মালিক তখন তাকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকাগুলো নিয়ে তোরা এখান থেকে তাড়াতাড়ি চলে যা, তা না হলে আবারও হয়তো তোরা কোনো ঝামেলায় পড়তে পারিস। তখন সে জিজ্ঞেস করে, এই কদিনে দোকানে কি কোনো মেয়ে এসেছিল? দোকান মালিক বলে, একটা মেয়ে তোকে খোঁজার জন্য এসেছিল, সেই মেয়েটি তার নাম্বার দিয়ে গেছে। পান্ডি যখন তার মালিকের কাছ থেকে নাম্বার নিচ্ছিল, তখন মুথুবেল তাকে ডেকে নিয়ে বলে, তোমরা কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তারা তখন বলে,
স্যার, আপনি আমাদের এত বড় উপকার করলেন, বলুন আপনার জন্য কি করতে পারি। একটু পরে যখন কিশোর কোর্ট থেকে হাজিরা দিয়ে বের হচ্ছিল, তখনই তারা সবাই মিলে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে মুথুবেল এই সাহায্যটাই তাদের কাছে চেয়েছিল। তারা কিশোরকে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পথে কুমারের বাড়ি ছিল। কুমার ওখানে নেমে গেলে তারা সবাই তাকে বিদায় জানিয়ে তামিলনাড়ু থানায় চলে আসে। তখন মুথুবেল তাদেরকে বলে, এভাবে টাকা বাঁচানোর জন্য আর কখনো পার্কে ঘুমাবে না, যাও বাড়িতে গিয়ে এবার বিশ্রাম করো। তখন একজন পুলিশ মুথুবেলকে বলে, স্যার আমাদের পুলিশ স্টেশন নোংরা হয়ে আছে, দুদিন পরেই এসিপি স্যার আসবেন, তাদেরকে নিয়ে এখানটায় পরিষ্কার করে নিলে ভালো হতো না। মুথুবেল তাদেরকে ডেকে থানা পরিষ্কার করে চলে যেতে বলে। তখন তারা নিরুপায় হয়ে থানা পরিষ্কার করার কাজে লেগে যায়। একটু পরে মুথুবেল কিশোরকে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, বলে সে আসলে কি করে। শুরুতে কিশোর কিছুই স্বীকার করে না, যে সে পলিটিক্যাল পার্টির নেতাদের কালো টাকার হিসেব রাখে। মুথুবেলকে তার সিনিয়র অফিসার সেই খবর বের করার জন্য দায়িত্ব দিয়েছে, কারণ বিরোধী দলের পলিটিক্যাল নেতারা এর সুযোগ নিয়ে নির্বাচনে জিততে পারবে। কিন্তু সারা রাত চেষ্টা করেও তার মুখ দিয়ে একটাও কথা সে বের করতে পারে না। সকাল হয়ে যায়, দেখা যায় পান্ডেরা এখনো ওই থানার গাড়ি সহ সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। কিছুক্ষণ পরে মুথুবেল এসে কিশোরকে সব কালো টাকার হিসেব দিতে বলে, কিন্তু কিশোর এবারও মুখ না খুললে মুথুবেল তাকে জোরে চড় মারে। তারপর আরেকজন পুলিশকে দিয়ে কিশোরকে পেটানো হয়। আর তখন থানার ভিতর পরিষ্কার করতে এসে পান্টি দেখে ভয় পায়। সে মুরুগানকে বলে, আমরাও তো এর কিডন্যাপে জড়িত আছি, কোনোভাবে যদি ঝামেলা জড়িয়ে যায়, আর আমরাও দুদিন আগে এরকম ঝামেলায় ফেসে গেছিলাম, ওই লোকটাকে আমাদের সাহায্য করা উচিত। বলে পান্ডি কিশোরের জন্য খারাপ লাগে, তাই সে লুকিয়ে যে ফোনটি তাদের কাছে ছিল সেটা তাকে দেয়। সে তখন একজন লোককে কল করে, বলে যেভাবে পারেন ডিস্ট্রিক্ট কমিশনের সাথে কথা বলে আমাকে এখান থেকে বের করে নিয়ে যান। কিন্তু সেই লোকটি বলে, এখানে খুব ঝামেলা হয়ে গেছে, আমাদের পলিটিক্যাল লিডার তোমাকে মারার জন্য ডিস্ট্রিক্ট কমিশনারকে 30 লাখ টাকা দিয়েছে। এই কথা শুনে কিশোর ভেবে নেয় পলিটিক্যাল নেতার সমস্ত কালো টাকার খবর মুথুবেলকে জানিয়ে দেবে। কিন্তু একটু পরে আরেকজন পুলিশ অফিসার এসে একটা রুমে নিয়ে গিয়ে তাকে প্রচুর মারতে শুরু করে, আর বলে, তুই কোনোভাবে পলিটিক্যাল লিডারের কালো টাকার কথা মুথুবেলকে স্বীকার করবি না। আর এদিকে তার চিৎকার শুনে পান্ডিরাও ভয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চায়। কিন্তু আর একজন পুলিশ এসে বলে, তোমরা এখনো সবকিছু ভালো করে পরিষ্কার করনি, ঠিকঠাক মতো পরিষ্কার করে এখান থেকে চলে যেও। তখন তারাও এই জায়গায় আবার ফেসে যায়। রাতের বেলা মুথুবেল থানায় এসে দেখে যে কিশোরকে ভীষণ আহত করে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন সে তাড়াতাড়ি তাকে নামিয়ে বলে, আমার অর্ডার ছাড়া ওকে কে এভাবে মেরেছে। আর সে তাড়াতাড়ি কিশোরকে নামিয়ে হসপিটালে যেতে চায়। আর তখন ডিস্ট্রিক্ট কমিশনার তাকে কল করে কিশোরকে হাসপাতালে না যেতে বলে। কিন্তু মুথুবেল বলে, আমার চাকরি গেলে যাক, তবুও তাকে আমি হসপিটালে নিয়ে যাব। তখন একজন পুলিশ এসে বলে, স্যার কিশোর মারা গেছে। এখন তো মুথুবেল একদমই ফেঁসে যায়, কারণ কিশোরকে সে নিজেই গ্রেপ্তার করে এনেছিল। তখন ডিস্ট্রিক্ট কমিশনার বলে, এই খবর যদি বাইরে বের হয়ে যায় তাহলে আমরা সবাই ফাঁসবো, তাই বরং এটা একটা সুইসাইড কেস সাজিয়ে দিলে আমরা কেউ আর ঝামেলায় পড়বো না। এরপর কিশোরের লাশ তার বাড়ি নিয়ে গিয়ে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। আর থানায় ফিরে তারা আলোচনা করতে থাকে কিভাবে তারা কিশোরের আত্মহত্যার কথা সাজাবে। কিছুক্ষণ পরে ডিস্ট্রিক্ট কমিশনার ওয়াশরুমে গেলে দেখে পান্ডিরা ওই ওয়াশরুম পরিষ্কার করার জন্য ওখানে এসেছিল। তখন ওই পুলিশ অফিসার এসে সবাইকে বলে, আমাদের সমস্ত কথা ওরা শুনে ফেলেছে, আর ওরা যদি বাইরে গিয়ে এসব কিছু সবাইকে বলে দেয় তাহলে আমরা সবাই ফেঁসে যাব। তাই বরং চুরির মামলায় ওদেরকে ফাঁসিয়ে জেলে দিয়ে কয়েকদিন পর এনকাউন্টার করে দিলে এই খবর আর কেউ জানতে পারবে না। কিন্তু মুথুবেল তার এ কথায় রাজি হয় না। তখন ওই পুলিশ অফিসার বলে, দেখো মুথুবেল, কিশোর তোমার কাস্টাডিতে মারা গেছে, তুমি সবচেয়ে বেশি ফেঁসে যাবে। তখন সে নিরুপায় হয়ে পান্ডিদেরকে এনকাউন্টার করার জন্য রাজি হয়ে যায়। পান্ডিরা নিজে এসে তখনই থানা থেকে বের হতে গেলে একজন পুলিশ এসে থানার গেট আটকে দিয়ে বলে, একটু পরে আমাদের বড় সাহেবের বাড়ি পরিষ্কার করে তারপর তোমরা চলে যেও। তখন তারা বুঝতে পারে যে তারা ফেঁসে গেছে। এক জায়গা থেকে বেঁচে ফিরে আসলেও তাদের কপাল এতটাই খারাপ যে অন্য জায়গায় আবার ফেঁসে যায়। এরপর তাদের তিনজনকে নিয়ে গাড়িতে করে একটা বাড়ির দিকে যায়। তখন তারা পুলিশের কথাবার্তা শুনে বুঝে ফেলে তাদেরকে আসলে এনকাউন্টার করা হবে। আফজাল তখন মুথুবেলকে জিজ্ঞেস করে, স্যার সবাই বলাবলি করছে আমাদেরকে নাকি মেরে ফেলা হবে, তবে আমাদের আপনার প্রতি বিশ্বাস আছে যে আপনি আমাদের কোনো কিছুই হতে দেবেন না। মুথুবেল তখন তাদেরকে কোনো কিছু বলতে না পেরে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পরে একটা বাড়িতে এসে রুমের ভেতর ঢুকে তারা দেখে যে তাদের ব্যবহারের জিনিসপত্র এখানে একটা রুমের মধ্যে এমনভাবে রাখা হয়েছে যেন তারা এখানে আগে থেকেই থাকতো। আফজাল তখন বলে, আমি বাইরে গিয়ে স্যারকে জিজ্ঞেস করে আসি আমাদের কাপড় চোপড় এখানে কেন আনা হয়েছে। এই বলে সে বাইরে বের হওয়ার সাথে সাথে একজন পুলিশ তাকে গুলি করে দেয়। গুলির শব্দ শুনে মুরুগান আর পান্ডি বাইরে এসে দেখে তারা আফজালকে মেরে ফেলেছে। তখন বাকিদেরকেও গুলি করতে যায়। মুথুবেল এসে পুলিশকে ধমক দিয়ে বলে, কে তোমাকে গুলি করতে বলেছে। পুলিশ তখন বলে, স্যার ও পালিয়ে যাচ্ছিল। পান্ডি এবং মুরুগান তখন আফজালকে ধরে বলতে থাকে,
স্যার ও এখনও বেঁচে আছে, প্লিজ ওকে হসপিটালে নিয়ে চলুন। কিন্তু মধুবেল তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে সে নিজেও ফেঁসে গেছে। কিছুক্ষণ পরে একজন পুলিশ এসে পান্ডির হাতে হাতকড়া পরিয়ে দেয়। আফজাল তখন বলে, ভাই তোমরা এখান থেকে পালিয়ে যাও, না হলে ওরা তোমাদেরকেও মেরে ফেলবে। তখন পান্ডি এবং মুরুগান ওই বাড়ি থেকে বের হয়ে পাশের জলা জমিতে ঘাসের ভেতর লুকিয়ে পড়ে। বাকি পুলিশরা তখন তাদেরকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। একজন পুলিশ বিল্ডিংয়ের ছাদের ওপর গিয়ে টর্চ লাইট মেরে তাদেরকে খোঁজে। পান্ডি এবং মুরুগান অনেক দূরে ঘাসের ভেতরে গিয়ে একে অপরকে বলতে থাকে, দেখ ভাই, আমরা দুজন দুই দিকে দৌড় দিই, তাহলে হয়তো যে কোনো একজন মারা পড়ব। আর আমাদের সাথে এত খারাপ যা কিছু করেছে সেই কথা অবশ্যই দেশের মানুষকে জানাতে হবে। কিন্তু মুরুগান বলে, বেঁচে থাকলে আমরা দুজনেই বেঁচে থাকবো, আর না হলে দুজনেই মারা যাব। পান্ডি তাকে অনেক বুঝিয়ে কোনো মতে রাজি করিয়ে নেয়। এরপর সে সবার চোখ ফাঁকি দিয়ে দৌড়ে এসে পাশের জমির আরেকটি ঘাসের ভেতর লুকিয়ে পড়ে। তখন তার পেছনে পেছনে আরও একজন পুলিশ তাকে খোঁজার জন্য যায়। পুলিশ পান্ডিকে খুঁজে পেলে পান্ডি এবং পুলিশের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। পান্ডি অনেক কষ্টে পুলিশের কাছ থেকে পিস্তলটি নিয়ে আবার ঘাসের ভিতর লুকিয়ে পড়ে। ওদিকে মুরুগান ভাবে হয়তো রাস্তা ফাঁকা রয়েছে, তাই সে ঘাস থেকে বের হয়ে রাস্তা দিয়ে দৌড়াতে গেলেই একজন পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে। এরপর ডিস্ট্রিক্ট কমিশনার একজন পুলিশকে কল করে জানতে চায় সবাইকে মারা হয়েছে কিনা। তখন ওই পুলিশ বলে, স্যার, দুইজনকে এনকাউন্টার করা হয়েছে। অন্যদিকে মুথুবেল পান্ডিকে বলতে থাকে, তুই আমাদের কাছে সারেন্ডার করে পিস্তলটা দিয়ে দে, আমরা তোর কোনো কিছুই করব না। তখন পান্ডি বলে, স্যার, আপনি আমাদেরকে ওখান থেকে বাঁচিয়ে এনেছিলেন, কিন্তু এখানে এনে আপনি আমাদেরকে মেরে ফেলতে চাইছেন। আপনার ওপর আমাদের অনেক ভরসা ছিল, আর আমার সামনেই আপনারা আমার দুইজন বন্ধুকে মেরে ফেললেন। এই কথা বলে সে মুথুবেলের দিকে পিস্তল তাক করে থাকে। মুথুবেলও তার পিস্তল বের করে পান্ডির দিকে তাক করে। কিন্তু একটু পরে দেখা যায় যে একজন পুলিশ অফিসার মুথুবেলের দিকে পিস্তল তাক করে আছে। আসলে তাদের সিনিয়র অফিসার সবার সাথে মুথুবেলকেও মেরে ফেলার হুকুম দিয়েছিল। আর এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে গুলির আওয়াজ শোনা যায়। পান্ডি এবং মুথুবেল দুজনেই মারা যায়। আচ্ছা, সবাই তো মারা গেল, তাহলে গল্পটি আসলে সাধারণ মানুষ জানলো কিভাবে? মনে করে দেখুন, যখন তারা গাড়িতে করে তামিলনাড়ু আসছিল, পথের মধ্যেই কিন্তু কুমার নেমে গিয়েছিল। সেই পরবর্তীকালে মানবাধিকার নিয়ে কাজ করেন। তিনি এই ঘটনাগুলি লিখে একটা বই বের করেন, আর সেই বইয়ের গল্প অনুযায়ী এই মুভিটি বানানো হয়েছে। আপনারা তাহলে বুঝতেই পারছেন পুলিশ কি না করতে পারে। সিনেমার পরিচালক বলেন, এই ছবিতে দেখানো মারার সিনগুলো বাস্তবেই অ্যাক্টরদের মারা হয়েছিল, এমনকি তাদের স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য মেন্টাল কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ঠিক এরকম গল্প আমরা জাইভি মুভিতেও দেখি, যেখানে পুলিশের পাশবিক অত্যাচার সাধারণ মানুষকে ভোগ করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর এরকম আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।